আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 12-এর একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেই চ্যাপ্টারটার নাম হচ্ছে সম্ভাবনা বা প্রবাবিলিটি। এই প্রবাবিলিটি চ্যাপ্টারটা যদিও ক্লাস 11-এ তোমরা পড়েই এসেছো, তার ওখানে কিছু জিনিস পড়েছো, আবার ক্লাস 12-এ তোমরা এই চ্যাপ্টারটা সম্পর্কে আরও নতুন কিছু জিনিস পড়বে। এই চ্যাপ্টারের বেসিক জিনিসগুলো তোমরা ক্লাস 11-এ পড়ে এলেও আমি শুরুর দিকে এর যেগুলো বেসিক জিনিস সেগুলো নিয়ে একটু আলোচনা করে দিই। তারপরে আমরা পড়ব ক্লাস 12-এ আমাদের কী কী রয়েছে। তো শুরুতেই আমি বলি প্রবাবিলিটি জিনিসটা কী। প্রবাবিলিটি বা সম্ভাবনা, দেখো এখানে কিন্তু কথাটার মধ্যে লুকিয়ে রয়েছে সম্ভাবনা, অর্থাৎ কোনো কিছু একটা জিনিস বা আমি বলছি ধরো কোনো একটা ঘটনা, সেটা ঘটবে কি ঘটবে না তার একটা পরিমাপ হলো সম্ভাবনা। অর্থাৎ আমরা বলতে পারি যে যদি কোনো একটা ঘটনা ঘটে থাকেও, তাহলে তার ঘটার পসিবিলিটি কতটুকু, তার যে ম্যাথমেটিক্যালি পরিমাপ, সেটাই হচ্ছে আমাদের প্রবাবিলিটি। তো যদি আমরা এটা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেশনে যাই, তাহলে আমরা লিখতে পারি, যেটা তোমরা ক্লাস 11-এ পড়ে এসেছো, যে সম্ভাবনা সমান আমরা কি লিখি, যে সম্ভাবনা এটা যে যদি আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করি, তাহলে আমরা এটাকে কিভাবে প্রকাশ করি না, আমরা লিখি অনুকূল ঘটনা ডিভাইডেড বাই হচ্ছে মোট ঘটনা। সম্ভাবনার এটাই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। আমরা কি লিখি, সম্ভাবনা সমান লিখি আমরা অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। এবার আমি এই পুরো জিনিসটা একটা এক্সাম্পলের সাহায্যে তোমাদের বোঝাচ্ছি। ধরো আমাদের একটা বাক্সে কিছু বল রয়েছে, বলের সংখ্যাগুলো তোমাদের এরকম, ধরো বাক্সে রয়েছে 3টি সাদা বল আর রয়েছে তোমাদের 5টি কালো বল। এবার তোমাকে যেটা নির্ণয় করতে হবে, এই বাক্স থেকে আমি যে কোনো একটা বল তুললাম, এই যে বলটা আমি তুললাম সেই বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমাদের কোশ্চেনটা এখানে কি না, বলটি সাদা হওয়ার সম্ভাবনা। এখানে আমাদের কোশ্চেন হচ্ছে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত। তাহলে দেখো বলটি সাদা হওয়ার সম্ভাবনা। এবার আমাদের দেখো সম্ভাবনার আমরা যেটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, সেখানে আমরা কি লিখেছি, সম্ভাবনা সমান আমরা কি লিখি, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। তাহলে দেখো এখানে অনুকূল ঘটনা হচ্ছে বলটি যে সাদা হচ্ছে, সেই ঘটনাটা হচ্ছে এখানে অনুকূল ঘটনা। আর মোট ঘটনা হচ্ছে এখানে এই যে টোটাল বলটা রয়েছে, টোটাল এখানে কটা বল রয়েছে দেখো, 3টি সাদা বল আর 5টি কালো বল, তার মানে মোট বল রয়েছে 8টা। তাহলে এখানে দেখো মোট বল হচ্ছে 8টা, তার মানে এখানে মোট ঘটনা হচ্ছে আমাদের 8, মোট ঘটনা হচ্ছে 8। এবার দেখো বলটি সাদা হওয়ার সম্ভাবনা, তাহলে অনুকূল ঘটনা হচ্ছে এখানে সাদা হওয়ার ঘটনাটা অনুকূল ঘটনা। এবার দেখো আমি যে বলটা তুলেছি সেই বলটাকে সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করছি, তাহলে সাদা হওয়ার সম্ভাবনা, তাহলে দেখো আমি সাদা বলটা, দেখো আমি সাদা বলের থেকে যদি তুলি তবে আমি কিন্তু সাদা বল পাবো। ধরো সাদা বল হচ্ছে এই তিনটে যদি সাদা বল হয়, তাহলে আমাকে হয় এই বলটা তুলতে হবে, না হলে এটা, আর না হলে এটা। আমি সাদা বল থেকে একমাত্র সাদা বলটা তুলতে পারবো। তাহলে এখানে মোট সাদা বলের ঘটনা কটা, 3টে, 1 2 3টে, যেহেতু 3টে বল রয়েছে, অর্থাৎ এখানে বলটি সাদা হওয়ার সম্ভাবনা হবে আমাদের 3/8। এখানে অনুকূল ঘটনা হচ্ছে বলটি সাদা হওয়ার ঘটনা, আর মোট ঘটনা মানে হচ্ছে এখানে মোট বলের সংখ্যা। সেই জন্য এখানে বলটি সাদা হওয়ার সম্ভাবনা সমান আমরা পেলাম 3/8। এবার দেখো আমরা আর একটা এক্সাম্পল করছি। এখানে বলছে যে আমি যদি এই বাক্স থেকে দুটো বল তুলি, তাহলে ওই দুটো বলই যে তুলছি সেই দুটো বলই সাদা হওয়ার সম্ভাবনা কত তা আমাদেরকে বের করতে হবে। এবার দেখো এখানে টোটাল কটা সাদা বল রয়েছে, 3টে সাদা বল রয়েছে আর রয়েছে 5টা কালো বল। এবার আমি যদি ধরো বল 3টে নাম দিচ্ছি এ, বি আর সি, এই 3টে হচ্ছে আমাদের সাদা বলের নাম। কী কী নাম দিয়েছি আমি, এ, বি আর সি। এবার বলেছে যেখানে দুটি বল তোলা হয়েছে, দুটি বলই কি হওয়ার সম্ভাবনা বের করতে হবে এখানে, সাদা হওয়ার। তাহলে দেখো হয় আমি এখান থেকে যদি দুটি বল তুলি, তাহলে দুটি সাদা বল তুললে মানে আমাকে হয় এ বি তুলতে হবে, না হলে বি সি তুলতে হবে, না হলে সি এ তুলতে হবে। ঠিক আছে, তাহলে এইগুলো, আর না হলে আমাদেরকে কি করতে হবে, এই এ বি সি 3টি বলের মধ্যে যে কোনো দুটোকে তুলতে হবে। তাহলে দেখো প্রবাবিলিটির সংজ্ঞা থেকে আমরা যেটা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেশন, সেখানে আমরা কি লিখেছি, অনুকূল ঘটনা বাই মোট ঘটনা। তাহলে এখানে মোট ঘটনা হচ্ছে মানে মোট কটা বল, 8টা বল। 8টা বল থেকে আমরা কটাকে নির্বাচন করব, দুটোকে নির্বাচন করছি। অর্থাৎ 8টা বল থেকে দুটি বলকে নির্বাচন করা যায়,
আমরা কত উপায়ে জানি? 8C2 প্রকারে, 8C2 প্রকারে নির্বাচন করা যায়। একই রকমভাবে এখানে তাহলে মোট ঘটনা হচ্ছে আমাদের 8C2, যেহেতু আমি 8টা বল থেকে 2টো বলকে নির্বাচন করছি। এবার আসি আমাদের অনুকূল ঘটনা। অনুকূল ঘটনা হচ্ছে এখানে দুটি বল সাদা হওয়ার ঘটনাটা হচ্ছে অনুকূল ঘটনা। এবার দুটি বল সাদা, এখানে টোটাল সাদা বল রয়েছে কটা? 3টি। তাহলে 3টি সাদা বল থেকে আমাকে 2টো সাদা বল নির্বাচন করব। তাহলে সেখান থেকে আমরা কত প্রকারে করতে পারি? 3C2 প্রকারে করতে পারি। তাহলে এখানে দেখো, দুটি বল তোলা হলে দুটি সাদা হওয়ার সম্ভাবনা আমরা কত পাবো? 3C2 ডিভাইডেড বাই 8C2। এটা গেল প্রবাবিলিটির ম্যাথমেটিক্যালি এক্সপ্রেশন। এবার আমাদের প্রবাবিলিটি পড়তে গেলে সেখানে আমাদেরকে কিছু কিছু ডেফিনেশন জানতে হয়, কিছু কিছু টার্ম আমাদেরকে মাথায় রাখতে হয়। তো আমি সেই টার্মগুলো, যদিও তোমরা ক্লাস 11-এ পড়ে এসেছো, তাও আমি একটু করে জাস্ট আলোচনা করে দেবো। তো প্রথমে যেটা আছে আমাদের সেটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্ট বা যার বাংলা হচ্ছে সমসম্ভব পরীক্ষা। তো এই জিনিসটা কি আমি একটু বলে দিই। দেখো, বলছে র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে, আমরা দেখো যে এটা হলো যেসব পরীক্ষা বা পর্যবেক্ষণের ক্ষেত্রে কোন কোন ঘটনা ঘটতে পারে বা কোন কোন ফল পাওয়া সম্ভব তাদের সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকে, কিন্তু কোন ঘটনাটা নিশ্চিত করে ঘটবে সেটা আমরা কিন্তু নিশ্চিত করে বলতে পারি না। যেমন ধরো, আমি যদি একটু এক্সাম্পলের মধ্যে দিয়ে বোঝাই, তাহলে দেখো, আমরা যদি একটা লুডোর ছক্কাকে নিক্ষেপ করি, তাহলে লুডোর ছক্কাকে নিক্ষেপ করলে আমাদের সেখানে কি কি আসবে? 1, 2, 3, 4, 5 আর 6, এই 6টার মধ্যে যে কোনো একটা পড়বে। তাহলে দেখো, এই 6টা, এই 1, 2, 3, 4, 5, 6, এই 6টা ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটবে, আমরা সেটা জানি, কিন্তু এক্স্যাক্ট কোন ঘটনা ঘটবে সেটা আমরা এখানে নিশ্চিত করে বলতে পারবো না। তো এই যে আমরা একটা লুডোর ছক্কা নিক্ষেপ করছি, এই যে আমরা একটা পর্যবেক্ষণ করছি, বা এই যে একটা পরীক্ষা করছি, এই টোটাল পরীক্ষাটাকে আমরা কি বলছি? র্যান্ডম এক্সপেরিমেন্ট। অর্থাৎ এখানে আমরা দেখো কি পড়বে সেটার আমরা জানি, কিন্তু এক্স্যাক্ট কি পড়বে সেটাকে আমরা কিন্তু জানি না। এই যে আমরা এটার একটা এক্সপেরিমেন্ট করছি লুডোর ছক্কা ছুঁড়ে, এটাকে আমরা বলছি র্যান্ডম এক্সপেরিমেন্ট। একই রকমভাবে যদি একটা কয়েনকে আমরা টস করি, তাহলে সেখানে দেখো ঘটনা পড়বে, কি কি ঘটনা ঘটতে পারে? এই হয় হেড পড়বে, না হলে টেল পড়বে। তাহলে হেড আর টেলের মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটবে এটা আমরা জানি, কিন্তু এক্স্যাক্ট কি ঘটবে সেটা আমরা জানি না। অর্থাৎ আমরা নিশ্চিত করে বলতে পারি না যে সেখানে হেড পড়বে বা সেখানে টেল পড়বে। তাহলে এখানে যে আমরা কয়েনকে টস একটা কয়েনকে যে নিক্ষেপ করছি বা একটা কয়েনকে যে টস করছি, সেখানে আমরা যে এই টোটাল যে একটা এক্সপেরিমেন্ট করছি সেটাকে আমরা বলবো র্যান্ডম এক্সপেরিমেন্ট। এবারে দেখো আমরা পড়বো স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস হচ্ছে, ধরো আমরা যদি কোনো একটা এক্সপেরিমেন্ট করি, তাহলে এই এক্সপেরিমেন্ট করলে আমরা যে যে ঘটনাগুলো পাবো, সেই ঘটনাগুলো নিয়ে যদি আমরা একটা সেট গঠন করি, তাহলে যে সেটটা আমরা পাবো সেটাকে আমরা বলি স্যাম্পল স্পেস। যদি একটা এক্সাম্পল দিই, ধরো আমরা যখন একটা ছক্কার ছুরি বা কোনো একটা, যদি আমরা কয়েন টস করি, তাহলে দেখো একটা কয়েন টস করলে সেখানে আমরা কি পাবো? হয় হেড পাবো, না হলে টেল পাবো। তাহলে এই দুটোকে নিয়ে আমরা যে সেট গঠন করছি, এটাকে বলা হচ্ছে স্যাম্পল স্পেস। একই রকমভাবে যদি আমরা একটা ছক্কাকে নিক্ষেপ করি, তাহলে সেখান থেকে আমরা কী কী পেতে পারি? 1, না হলে 2, কিংবা 3, 4, 5 আর 6। তাহলে এই কী কী আসতে পারে, এই ঘটনাগুলোকে যদি আমরা একটা সেটের আকারে প্রকাশ করি, তাহলে সেটাই হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস বা ইভেন্ট স্পেস। এবার আমরা পড়ব মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। এটার বাংলা মানে হচ্ছে পরস্পর পৃথক ঘটনাসমূহ। এখানে দেখো বলছে যে 2 বা ততোধিক ঘটনা যদি পরস্পর এরকমভাবে যুক্ত থাকে যে তাদের যে কোনো দুটি ঘটনা কখনো একসঙ্গে ঘটার সম্ভব নয়, তাহলে আমরা তাদেরকে পরস্পর পৃথক ঘটনা বলবো। যেমন ধরো, আমি যদি একটা কয়েনকে টস করি, তাহলে সেখানে ধরো হেড না হলে টেল আসবে। আর একই রকমভাবে যদি আমরা একটা ছক্কাকে ছুড়ি, তাহলে সেখান থেকে 1, 2, 3, 4, 5 আর 6, এটার মধ্যে যে কোনো একটা ঘটনা আসবে। তাহলে দেখো, এখানে একটা কয়েনকে টস করা আর একটা লুডোর ছক্কাকে ছোড়া, এই দুটো ঘটনা দেখো সম্পূর্ণভাবে আলাদা। তাহলে এই দুটো ঘটনাকে আমরা কি বলতে পারি? মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বা পরস্পর পৃথক ঘটনা। তো বলছে যদি দুটো ঘটনা এ আর বি পরস্পর পৃথক হয়, তাহলে আমরা সেখানে কি বলতে পারি? এ ইন্টারসেকশন বি সমান ফাই। অর্থাৎ এখান থেকে আমরা যদি প্রবাবিলিটি নিই, তাহলে আমাদের এখানে পি অফ এ ইন্টারসেকশন বি, এটার ভ্যালু হবে 0।
তো এতক্ষণ ধরে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম সেগুলো দেখো তোমরা ক্লাস 11-এ পড়ে এসেছো। এছাড়াও আরও অনেক কিছু তোমরা সেখানে কিছু নোটেশনও পড়েছিলে, বা সেখানে প্রবাবিলিটি ডেফিনেশনকে আমরা কীভাবে প্রকাশ করি সেই সব জিনিসগুলো তোমরা পড়ে এসেছিলে। তো সেই জন্য যেহেতু তোমরা পড়ে এসেছো তাই আমি ওগুলো নিয়ে আর ডিটেলসে আলোচনাতে গেলাম না। এবার তোমরা ক্লাস 12-এ যেটা পড়বে সেটা হচ্ছে কোনো ঘটনার অনুকূলে সুযোগ ও প্রতিকূলে সুযোগ। এই কোনো ঘটনার অনুকূলে সুযোগ ও প্রতিকূলে সুযোগ এখান থেকে তোমাদের এমসিকিউ এ কোশ্চেন দেয়। তো এবার আমি বলি কোনো ঘটনার অনুকূলে সুযোগ ও প্রতিকূলে সুযোগ বলতে কি বোঝায়। ধরো একটা ঘটনা, যে এ একটা হচ্ছে ঘটনা, এই ঘটনাটা ঘটার সম্ভাবনা হচ্ছে তোমার m/n। তাহলে একটা ঘটনা, যে ঘটনাটা ঘটার সম্ভাবনা হচ্ছে m/n, তাহলে এখানে আমরা বলবো m/n m, এই যে অনুপাত, এই অনুপাতটাকে আমরা কি বলবো, ঘটনার অনুকূলে সুযোগ, ঘটনার অনুকূলে সুযোগ। তাহলে আমি কি বলছি, একটা ঘটনা, যে ঘটনাটা ঘটার সম্ভাবনা হচ্ছে m/n, তাহলে m/n-m, এই যে অনুপাত, এটাকে আমরা বলবো ঘটনার অনুকূলে সুযোগ। একই রকমভাবে n-m, এই যে অনুপাতটা, এটাকে আমরা বলবো ঘটনার প্রতিকূলে সুযোগ, ঘটনার প্রতিকূলে সুযোগ। এবার এটা দেখো, ঘটনা ঘটার সম্ভাবনা দেওয়া আছে, সেখান থেকে আমরা কি কি বের করছি, অনুকূলে সুযোগ আর প্রতিকূলে সুযোগ। অনুকূলে সুযোগ হচ্ছে m/n-m, আর প্রতিকূলে সুযোগ হচ্ছে n-m/m, মানে এটার ঠিক বিপরীত। এবার আমরা পড়ব যে ঘটনার এখানে প্রতিকূলে সুযোগটা বলে দেওয়া আছে। একটা ঘটনা যার প্রতিকূলে সুযোগ হচ্ছে a/b। তাহলে দেখো, একটা ঘটনা যার প্রতিকূলে সুযোগ আমি কত নিচ্ছি, প্রতিকূলে সুযোগ হচ্ছে a/b। তাহলে প্রতিকূলে সুযোগ বলে দেওয়া আছে a/b, তাহলে ঘটনাটা ঘটার সম্ভাবনা অর্থাৎ p(a) এটা সমান হবে তোমার b/a+b। এখানে দেখো প্রতিকূলে সুযোগ বলে দেওয়া আছে a/b, মানে প্রতিকূলে সুযোগের অনুপাত দেওয়া আছে, সেখান থেকে আমরা কি বলছি, ঘটনাটা ঘটার সম্ভাবনা সেটা হচ্ছে আমাদের b/a+b। একই রকমভাবে যদি একটা ঘটনা, তার যদি অনুকূলে সুযোগ একই রকমভাবে যদি আমাদের a/b হয়, তাহলে সেখানে আমরা p(a) সমান লিখতে পারি a/a+b। তোমরা এই দুটো জিনিস একটু দেখে রাখবে, কারণ এখান থেকে তোমাদের এমসিকিউ-এ কোশ্চেন দেয়। এবার আমি বলবো ক্লাস 11-এ তোমরা এই প্রবাবিলিটি করার সময় কিছু কিছু জিনিস বা কতগুলো গুরুত্বপূর্ণ ফল মনে রেখেছিলে, তো আমি সেগুলো একটু আলোচনা করে দিই। তাহলে প্রথমে আমি বলি যে যদি আমাদের কোনো অসম্ভব ঘটনা ঘটে, তাহলে ওই অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনাটা আমাদের সবসময় কি হয়, 0 হয়। অর্থাৎ আমরা কি লিখি, p(phi) = 0। তাহলে 1 নম্বর আমরা কি জানি, যে p(phi) = 0। আর 2 নম্বর দেখো বলছে যে কোনো ঘটনা এ তার পূরক ঘটনা হচ্ছে যদি a কমপ্লিমেন্ট হয়, তাহলে একটা ঘটনা, তার পূরক ঘটনা যদি a কমপ্লিমেন্ট হয়, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি, দেখো p(a) কমপ্লিমেন্ট সমান 1 - p(a)। তারপরে 3 নাম্বার হচ্ছে, দেখো বলছে যে যদি কোনো ঘটনা এ এর ক্ষেত্রে আমরা সবসময় কি বলতে পারি, 0 ≤ p(a) ≤ 1। আর আমরা কি জানি যে প্রবাবিলিটির মান, কোনো জিনিসের প্রবাবিলিটির ভ্যালু কখনো ঋণাত্মক হয় না, আবার কখনো 1-এর থেকে বেশিও হয় না। এর মানটা সবসময় কোথার মধ্যে সীমাবদ্ধ থাকে, 0 থেকে 1-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। আর যখন কোনো অসম্ভব ঘটনা ঘটে সেক্ষেত্রে আমাদের প্রবাবিলিটির ভ্যালুটা হয় 0। আর হচ্ছে বলছে যদি a সাবসেট b হয়, a সাবসেট b, অর্থাৎ ঘটনাটা যদি b ঘটনার মধ্যে অন্তর্গত হয়, a সাবসেট b, এখানে তার মানে হচ্ছে ঘটনাটা যদি b ঘটনার মধ্যে অন্তর্গত হয়, তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি, p(a) ≤ p(b)। এবার আমরা আসি 5 নাম্বার। 5 নাম্বারে কি বলছে না, যে কোনো দুটো ঘটনা, কি ঘটনা নিচ্ছি আমরা, একটা ঘটনা আর একটা হচ্ছে b ঘটনা। আর b দুটি ঘটনা, তাহলে এই দুটি ঘটনার ক্ষেত্রে আমরা লিখতে পারি p(a) সমান আমরা কি লিখি, p(a) * b
প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আর কি লিখতে পারি, পি অফ বি সমান আমরা লিখি পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। তো এই জিনিসগুলো তোমরা ক্লাস 11-এ পড়ে এসেছো, আমি এগুলো আরেকবার বলে দিলাম কারণ এগুলো তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। আর একটা হচ্ছে 6 নাম্বার যেটা পড়ে এসেছিলে তোমরা, বলছে এস একটি ধরো নমুনা দেশ, এস একটি নমুনা দেশের আমাদের যে কোনো দুটো ঘটনা হচ্ছে এ আর বি। এই এ আর বি এই দুটো ঘটনার ক্ষেত্রে আমরা লিখতে পারি পি অফ এ ইউনিয়ন বি। পি অফ এ ইউনিয়ন বি সমান আমরা কি লিখি, পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা হচ্ছে যে কোনো দুটো ঘটনার ক্ষেত্রে, যদি এ আর বি দুটো ঘটনা হয় তাহলে সেক্ষেত্রে আমরা পি অফ এ ইউনিয়ন বি সমান লিখি পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এবার যদি আমাদের যে কোনো তিনটে ঘটনা ঘটে, অর্থাৎ এ বি আর সি এই তিনটে যদি ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে আমরা কি মান বের করবো, পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান আমরা জানি এটা হয় পি এ প্লাস পি বি প্লাস পি অফ সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ সি ইন্টারসেকশন এ প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই প্রমাণগুলো তোমরা ক্লাস 11-এ করে এসেছো। এবার ক্লাস 12-এ তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে শর্তযুক্ত সম্ভাবনা। তো প্রথমে আমি শর্তযুক্ত সম্ভাবনা জিনিসটা কি একটু বলে দিই। বলছে কোনো একটি ঘটনা ঘটলে আর একটি ঘটনা ঘটার সম্ভাবনা কত, অর্থাৎ একটি ঘটনা ঘটার উপর ডিপেন্ড করবে পরের ঘটনাটা ঘটার। তাহলে দেখো যদি আমরা বলি ই একটা ধরো আমাদের র্যান্ডম এক্সপেরিমেন্ট, যার ই একটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট, নমুনা দেশ হচ্ছে আমাদের এস। এবার ই পরীক্ষায় আমাদের এখানে দুটো ঘটনা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। বলছে এ আর বি এই দুটো ঘটনা এমন যে এ ঘটনাটা ঘটেছে এই শর্তে বি ঘটনা ঘটার সম্ভাবনা। কি বলছে আমি, এ ঘটনাটা ঘটেছে এই শর্তে বি ঘটনা ঘটার সম্ভাবনাকে আমরা কি বলবো, বি ঘটনার শর্তযুক্ত সম্ভাবনা। বি ঘটনার শর্তযুক্ত সম্ভাবনা। অর্থাৎ এখানে দেখো কোনো একটা ঘটনা ঘটেছে, মানে এখানে কি এ ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ঘটলে আমরা এখানে কার সম্ভাবনা জানতে চাইছি, বি ঘটনার। অর্থাৎ একটার সঙ্গে একটা হচ্ছে দেখো কন্ডিশন। তাহলে এখানে এ ঘটনাটা ঘটেছে এই শর্ত সাপেক্ষে বি ঘটনা ঘটার সম্ভাবনাকে আমরা কি বলছি, বি ঘটনার শর্তযুক্ত সম্ভাবনা। আর এই বি ঘটনার শর্তযুক্ত সম্ভাবনা এটাকে আমরা ডিনোট করব কি দিয়ে, পি অফ বি বাই এ। পি অফ বি বাই এ মানে এখানে হচ্ছে বি ঘটনার শর্তযুক্ত সম্ভাবনা আমরা বের করছি। যেখানে দেখো পি অফ বি বাই এ, এ মানে হচ্ছে যে ঘটনাটা দেখো অলরেডি ঘটে গেছে, তার মানে পি অফ বি বাই এ, এখানে বি বাই এ মানে হচ্ছে এ ঘটনাটা ঘটে গেছে সেই শর্তে হচ্ছে আমাদের বি ঘটনা ঘটার সম্ভাবনা। সে এখানে এটা আমরা পি অফ বি বাই এ বলছি, কিন্তু এখানে এই চিহ্নটা মানে হচ্ছে এখানে কন্ডিশন বোঝাচ্ছে। এবার আমরা এই যে পি অফ বি বাই এটা লিখলাম, তো এই পি অফ বি বাই এর সমান কি লিখতে পারি সেটা সম্পর্কিত তোমাদের একটা উপপাদ্য রয়েছে। তো উপপাদ্যটা কি বলছে যে ই একটা এক্সপেরিমেন্ট করছি আমরা, এই ই এক্সপেরিমেন্টের যে কোনো দুটো ঘটনা হচ্ছে তোমাদের এ আর বি। এ আর বি হচ্ছে যে কোনো দুটি ঘটনা। তো বলছে এই এ ও বি দুটো ঘটনার একসঙ্গে ঘটার সম্ভাবনা। কি বলছে আমি, এ ও বি দুটি ঘটনার একসঙ্গে ঘটার সম্ভাবনা। দুটি ঘটনার একসঙ্গে ঘটার সম্ভাবনা, একসঙ্গে ঘটার সম্ভাবনা এটা কি কার সঙ্গে সমান না, এ ঘটনা ঘটার সম্ভাবনা এবং বি ঘটনা ঘটার শর্তযুক্ত সম্ভাবনার গুণফলের সমান। তাহলে দেখো আমি কি লিখলাম, এ ও বি হচ্ছে যে কোনো দুটি ঘটনা, এখানে এ ও বি ঘটনা দুটি একসঙ্গে ঘটার সম্ভাবনা এটা এ ঘটনা ঘটার সম্ভাবনা এবং বি ঘটনা ঘটার শর্তযুক্ত সম্ভাবনার গুণফলের সমান।
এখানে বি ঘটনা ঘটার শর্তযুক্ত সম্ভাবনা, এটার মানে হচ্ছে যখন আমাদের অলরেডি এ ঘটনাটা ঘটে গেছে। এবার এটাকে যদি আমরা লিখি এক্সপ্রেশনে, তাহলে কি লিখবো দেখো, এ ও বি ঘটনা দুটির একসঙ্গে ঘটার সম্ভাবনা, তার মানে এটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি সমান এ ঘটনা ঘটার সম্ভাবনা, তাহলে সেটাকে আমরা লিখছি পি অফ এ, আর বি ঘটনা ঘটার শর্তযুক্ত সম্ভাবনা, যেখানে অলরেডি এটা ঘটে গেছে, তার মানে এ অলরেডি ঘটেছে সেই শর্তে বি, তার মানে এটা হচ্ছে পি অফ বি বাই এ, এই দুটো ঘটনা ঘটার গুণফলের সঙ্গে সমান। তাহলে দেখো আমরা কি পেলাম, পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি এ ইন্টু পি অফ বি বাই এ। তাহলে এখান থেকে আমরা যদি পি অফ বি বাই এর ভ্যালু বের করি, তাহলে পি অফ বি বাই এ সমান আমরা লিখবো দেখো পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ এ। এবার পি অফ বি বাই এ, এখানে এটার মানে হচ্ছে এ ঘটনাটা ঘটে গেছে সেই শর্তে বি ঘটনা ঘটার সম্ভাবনা, সেটা সমান আমরা কি লিখছি দেখো পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ এ। তার মানে যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনাটা ঘটার সম্ভাবনাটা নিচে থাকবে, আর উপরে কি থাকবে, এই যে দুটো ঘটনা ঘটছে তাদের ইন্টারসেকশনটা। তাহলে যখন এটা হচ্ছে পি অফ বি বাই এ, একই রকমভাবে আমি যদি পি অফ এ বাই বি বের করি, তাহলে এ বাই বি মানে হচ্ছে বি ঘটনাটা ঘটে গেছে সেই শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবনা, তাহলে এখানে কোন ঘটনাটা ঘটে গেছে, বি ঘটনা, তাহলে বি ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে আমাদের পি অফ বি। তারপরে কি লিখবো, উপরে হবে আমাদের এই দুটো ঘটনার ইন্টারসেকশন, মানে পি অফ এ ইন্টারসেকশন বি। এবার আমরা একটা অঙ্কের সাহায্যে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। এবারে দেখো আমরা একটা এক্সাম্পলের সাহায্যে জিনিসটা বোঝার চেষ্টা করছি। তো আমি দেখো এখানে লিখেছি যে কোনো একটা পাড়া, সেখানে আমি দেখো মেল আর ফিমেলের সংখ্যা লিখেছি, আর তার মধ্যে আমরা আর কি লিখেছি, ম্যারিড আর আনম্যারিড। তাহলে দেখো মেল আর ফিমেল, উপরের দিকে রয়েছে দেখো আমাদের মেল ফিমেল, আর নিচের দিকে রয়েছে দেখো ম্যারিড আর আনম্যারিড। তাহলে এখানে দেখো রয়েছে ম্যারিড রয়েছে 50 আর আনম্যারিড রয়েছে 40, তার মানে এখানে টোটাল মেলের সংখ্যা হচ্ছে 90। আবার একই রকমভাবে ফিমেল ম্যারিড হচ্ছে 40 আর আনম্যারিড হচ্ছে 60, তার মানে এখানে টোটাল হচ্ছে 100। তাহলে এদিকে যদি আমরা পাই, তাহলে ম্যারিড এখানে দেখো টোটাল হচ্ছে মেল ফিমেল মিলিয়ে হচ্ছে 90, আবার টোটাল আনম্যারিড মেল ফিমেল মিলিয়ে হচ্ছে এখানে 100। আবার মোট মেল হচ্ছে অর্থাৎ মোট পুরুষের সংখ্যা হচ্ছে 90, মোট ফিমেলের সংখ্যা হচ্ছে অর্থাৎ স্ত্রী লোকের সংখ্যা হচ্ছে 100। এবার আমরা এখানে দেখো কি বের করব, আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে যে এখানে পুরুষ হলে বিবাহিত হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমি 1 নম্বর কোশ্চেন কি লিখেছি দেখো, পুরুষ হলে বিবাহিত হওয়ার সম্ভাবনা কত। তাহলে দেখো কন্ডিশনাল প্রবাবিলিটিতে আমি আগে কি পড়েছি দেখো, পি অফ এ বাই বি, পি অফ এ বাই বি মানে হচ্ছে বি ঘটনাটা ঘটে গেছে এই শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবনা। তা এখানে দেখো আমরা কি জানতে চেয়েছি, যে পুরুষ হলে বিবাহিত হওয়ার সম্ভাবনা। তাহলে শুরুর ঘটনাটা প্রথমে হচ্ছে যদি সেটা পুরুষ হয়, তার মানে পুরুষ হওয়ার ঘটনাটা ঘটে গেছে, এই ঘটনাটা ঘটার শর্তে আমরা কি বের করছি না, বিবাহিত হওয়ার সম্ভাবনা। তাহলে এখানে দেখো মোট পুরুষের সংখ্যা, পুরুষ হলে বিবাহিত হওয়ার ঘটনা মানে পুরুষ হওয়ার ঘটনাটা আগে ঘটেছে, তার মানে এখানে মোট পুরুষের সংখ্যা, তাহলে যে মেল দেখো মেল আমি টোটাল কতজন এখানে লিখেছি 90 জন, তার মানে নিচে আসবে আমাদের 90। এবার উপরে হচ্ছে পুরুষ হলে বিবাহিত হওয়ার সম্ভাবনা, তার মানে এখানে হচ্ছে উপরটাতে আমাদের কার মান বের করতে হবে, বিবাহিত পুরুষ, কারণ পুরুষ হলে বিবাহিত, তার মানে এখানে বিবাহিত পুরুষ ম্যারিড মেল, এখানে ম্যারিড মেল কতজন আছে দেখো 50 জন, তার মানে এটা আমাদের হবে 50/90, অর্থাৎ এটা হবে আমাদের 5/9। একই রকমভাবে আমি 2 নম্বর একটা কোশ্চেন লিখছি, দেখো এখানে বলছে যে পুরুষ হলে অবিবাহিত হওয়ার সম্ভাবনা, অবিবাহিত হওয়ার সম্ভাবনা। তাহলে এখানে দেখো আগে পুরুষ ঘটনাটা সেটা ঘটে গেছে, তার মানে এখানে আমাদের বের করতে টোটাল মেল সংখ্যাটা হবে নিচে, তাহলে টোটাল মেলের সংখ্যা কত 90 জন, সেটা আমরা লিখলাম নিচে 90। এবার উপরে হচ্ছে আমাদের পুরুষ হলে অবিবাহিত হওয়ার সম্ভাবনা, মানে উপরে এই দুটোর মধ্যে ইন্টারসেকশন, তার মানে উপরের মানটা হচ্ছে অবিবাহিত পুরুষ অর্থাৎ আনম্যারিড মেল। তাহলে আনম্যারিড মেল এখানে দেখো রয়েছে কত 40, তার মানে এটা হবে আমাদের 40/90 সমান আমরা লিখবো এটা 4/9। এবার আমরা পড়ব স্বাধীন ঘটনা। বলছে ধরো যে কোনো দুটো ঘটনা এ আর বি, এই ঘটনা এ আর বি হচ্ছে আমাদের এখানে যে কোনো দুটো ঘটনা। কি বলছে না, যদি পি অফ এ বাই বি
পি অফ এ বাই বি সমান পি অফ এ, এটা যদি আমরা লিখি তাহলে পি অফ এ বাই বি মানে এটা হচ্ছে বি ঘটনা ঘটে গেছে এই শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবনা, অর্থাৎ বি ঘটনা ঘটে গেছে এই শর্তে এ ঘটনা ঘটানোর সম্ভাবনা, এই ঘটনাটা যদি আমাদের এ ঘটনা ঘটার সম্ভাবনা এই দুটোর সাথে সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে বি ঘটনা ঘটেছে এই শর্তের দ্বারা এ ঘটনা ঘটার সম্ভাবনা প্রভাবিত হয় না। কি বলছে যে বি ঘটনা ঘটে গেছে এই শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবনা, এই ভ্যালুটা যদি এ ঘটনা ঘটার সম্ভাবনা এর সাথে সমান হয়ে যায় তাহলে আমরা বলতে পারি যে বি ঘটনা ঘটেছে এই শর্তের দ্বারা এ ঘটনা ঘটার সম্ভাবনা প্রভাবিত হয় না। এরকম ক্ষেত্রে আমরা এ ঘটনাটাকে বি ঘটনার সাপেক্ষে স্বাধীন ঘটনা বলি। তো এটাকে যদি আমরা এই ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করি তাহলে আমরা কীরকম পাবো দেখো, তাহলে শর্তযুক্ত সম্ভাবনার উপপাদ্য থেকে আমরা কি জানি যে পি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান আমরা লিখি পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ। বি বাই এ মানে হচ্ছে এ ঘটনা ঘটে গেছে সেই শর্তে বি ঘটনা ঘটার সম্ভাবনা, আবার এটা সমানই আমরা লিখতে পারি দেখো পি অফ এ ইন্টু পি অফ এ বাই বি। পি অফ এ বাই বি মানে হচ্ছে বি ঘটনা ঘটে গেছে সেই শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবনা। এবার আমরা এখন স্বাধীন ঘটনা থেকে আমরা কি পেলাম, পি অফ এ বাই বি সমান পি অফ এ। তাহলে এবার আমরা এই মানটা যদি এই যে 1 নাম্বার আছে এখানে বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো দেখো, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এটা যেমন ছিল লিখলাম পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ, এটা সমান আমরা লিখব পি অফ এ ইন্টু এখানে আমাদের এটা হবে পি অফ বি ইন্টু এ বাই বি। এখানে যেমন লিখেছি পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ, নিচে যে টার্মটা থাকে সেটার এখানে সম্ভাবনাটা গুণ হয়। তাহলে এটা আমাদের হবে সমান পি অফ বি ইন্টু পি অফ এ বাই বি। এ বাই বি মানে দেখো আমরা জানি পি অফ এ, তাহলে এটা ইন্টু দিয়ে আমরা লিখে দিলাম পি অফ এ। তাহলে এখানে দেখো যদি আমাদের পি এটা নট ইকাল টু 0 হয় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখো পি অফ বি বাই এ সমান হচ্ছে পি অফ বি। তাহলে আমরা এখন কি পেলাম দেখো পি অফ বি বাই এ সমান পি অফ বি, যেখানে আমাদের পি এটা নট ইকাল টু 0। তাহলে দেখো এখানে আমরা বলতে পারছি যে এ ঘটনাটা যদি বি ঘটনার সাপেক্ষে স্বাধীন হয় তাহলে একই রকমভাবে বি ঘটনাটাও এ ঘটনার সাপেক্ষে স্বাধীন হবে। তাহলে এই যে আমরা এখন পি অফ বি বাই এ সমান পি অফ বি বের করলাম, এই মানটা যদি আমরা এই জায়গাতে বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো পি অফ এ ইন্টারসেকশন বি সমান ছিল আমাদের পি এ ইন্টু পি অফ বি বাই এ। তাহলে এখানে যদি মান বসাই তাহলে আমরা পেলাম কত পি এ ইন্টু পি অফ বি। অর্থাৎ দুটো ঘটনা যদি আমাদের স্বাধীন ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি এ ইন্টু পি অফ বি। আর ঘটনাটাকে আমরা অধীন ঘটনা বলবো যদি আমাদের এই শর্তটা সিদ্ধ না হয়, অর্থাৎ পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা যদি পি এ ইন্টু পি বি এই মানের সাথে যদি সমান না হয় তাহলে সেক্ষেত্রে আমরা ঘটনাটাকে বলবো অধীন ঘটনা। এবার এই স্বাধীন ঘটনা সংক্রান্ত তোমাদের কিছু কিছু রেজাল্ট মনে রাখতে হবে। যেমন বলছে যদি এ ও বি দুটি ঘটনা, এ ও বি দুটি স্বাধীন যদি ঘটনা হয়, এ ও বি দুটি স্বাধীন ঘটনা হলে তাহলে 1 নাম্বার এ দিয়ে আমরা লিখছি এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট, এই ঘটনা দুটিও কি হবে স্বাধীন হবে। একই রকমভাবে এ ও বি কমপ্লিমেন্ট এই ঘটনাটা দুটিও স্বাধীন হবে। আবার সি দিয়ে আমরা বলতে পারি এ কমপ্লিমেন্ট ও বি, এই ঘটনাগুলোও কি হবে এগুলো সব আমাদের স্বাধীন হবে। তো আমি প্রথমের প্রমাণটা একটু দেখিয়ে দিই। দেখো এ দাগ দিয়ে কি বলছে এখানে এ আর বি যদি দুটি স্বাধীন ঘটনা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট এই ঘটনা দুটিও স্বাধীন হবে। তাহলে দেখো কোনো একটা ঘটনা যদি এক্স হয় তাহলে এক্সের ক্ষেত্রে আমি যদি পি অফ এক্স কমপ্লিমেন্ট বের করি তাহলে এটা সমান আমরা কি লিখি 1 মাইনাস পি অফ এক্স, এটা আমরা সবাই জানি। এবার ডি মর্গানের সূত্র অনুযায়ী আমরা কি জানি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা সমান হয় আমাদের এ ইউনিয়ন বি পুরোটার কমপ্লিমেন্ট। এবার আমি কি করছি না এর উভয় পক্ষে আমি প্রবাবিলিটি পি নেব। তাহলে এখানে আমি পাচ্ছি দেখো অতএব পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন
বি কমপ্লিমেন্ট, এটা সমান আমরা লিখতে পারি পি অফ এ ইউনিয়ন বি, এই পুরোটার কমপ্লিমেন্ট। এবার পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে এটা আমরা লিখতে পারি দেখো 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। তাহলে আমরা কি পেলাম, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। এবার পি অফ এ ইউনিয়ন বি এটা সমান আমরা আবার কি লিখতে পারি 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি মানে আমরা লিখতে পারি পি এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি এটা আমরা লিখতে পারি। এবার আমরা এটা পুরোটা যদি ভেঙে দিই তাহলে আমরা এখানে কি পাবো দেখো 1 মাইনাস পি অফ এ মাইনাস পি অফ বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। এবার দেখো আমাদের শুরুতেই বলে দেওয়া আছে এ আর বি ঘটনার দুটি স্বাধীন, আর এ আর বি যদি দুটি ঘটনা স্বাধীন হয় তাহলে সেক্ষেত্রে আমরা জানি পি অফ এ ইন্টারসেকশন বি মানে হয় পি এ ইন্টু পি অফ বি। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস পি অফ এ মাইনাস পি অফ বি প্লাস পি অফ এ ইন্টু পি অফ বি। তাহলে দেখো এখানে আমরা কি পেলাম 1 মাইনাস পি অফ এ, আবার এখান থেকে যদি দেখো আমরা এখান থেকে কত কমন নেব, পি অফ বি কমন নেব। তাহলে 1 মাইনাস পি অফ এ লিখেছি আমি, এবার এই দুটো থেকে মাইনাস পি অফ বি যদি আমরা কমন নিই তাহলে এখানে আমরা কি পাবো 1 মাইনাস পি অফ এ। তাহলে এটা আমরা লিখতে পারছি 1 মাইনাস পি অফ এ ইন্টু কত হবে এখানে 1 মাইনাস পি অফ বি। এবার 1 মাইনাস পি অফ এ মানে সেটাই হচ্ছে আমাদের পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু 1 মাইনাস পি অফ বি মানে এটা হচ্ছে পি অফ বি কমপ্লিমেন্ট। তাহলে দেখো পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে আমরা কি পেলাম পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট। তো এই স্বাধীন ঘটনা সংক্রান্ত আরও দুটি রেজাল্ট আছে, যেটা হচ্ছে এ ও বি যদি দুটি ঘটনা স্বাধীন হয় তাহলে সেক্ষেত্রে আমরা পি অফ এ ইউনিয়ন বি সমান লিখতে পারি 1 মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট। আর একটা হচ্ছে যদি এ বি সি পরস্পর স্বাধীন ঘটনা হয় তাহলে এ ও বি ইউনিয়ন সি এই ঘটনা দুটিও স্বাধীন হবে। তো এতক্ষণ আমরা এই চ্যাপ্টারের যেগুলো একটু থিওরি পোর্শন ছিল আমরা সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো এবার আমরা অঙ্ক করব। আমি অতি সংক্ষিপ্ত 3 দাগের অঙ্কটা করাচ্ছি। দেখো অতি সংক্ষিপ্ত 3 দাগের অঙ্ক দেওয়া আছে এ বার ও বি বার ঘটনা দুটি যথাক্রমে এ ও বি ঘটনা দুটির পূরক ঘটনা হলে প্রমাণ করো পি অফ এ বার বা বি বার সমান 1 মাইনাস পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ। তাহলে দেখো এখানে বলে দেওয়া আছে এ বার আর বি বার ঘটনা দুটি হচ্ছে যথাক্রমে এ ও বি ঘটনার পূরক ঘটনা। তাহলে আমরা এখানে দেখো লিখতে পারি যে পি অফ এ বার সমান 1 মাইনাস পি অফ এ, আবার একই রকমভাবে কি লিখতে পারি পি অফ বি বার সমান 1 মাইনাস পি অফ বি। এবার তোমাদের এখানে কি রেজাল্ট দেখাতে হবে পি অফ এ বার বা বি বার সমান এই রেজাল্টটা। তাহলে পি অফ এ বার বা বি বার এটাকে আমরা কি লিখতে পারি পি অফ এ বার বা বি বার সমান এটা আমরা লিখতে পারি পি অফ এ বার ইউনিয়ন বি বার। এবার পি অফ এ বার ইউনিয়ন বি বার এখানে বার মানে হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। তাহলে পি অফ এ বার ইউনিয়ন বি বার এটাকে আমরা কি লিখছি দেখো, দেখো আমরা জানি পি অফ এ ইউনিয়ন বি সমান পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, আমরা এই রেজাল্টটা জানি। কিন্তু এখানে এ আর বি এর পরিবর্তে কত রয়েছে এ বার আর বি বার। তাহলে এটাকে আমরা সমান কি লিখতে পারি দেখো পি অফ এ বার প্লাস পি অফ বি বার মাইনাস পি অফ এ বার ইন্টারসেকশন বি বার। এখানে যেটা এ আর বি দিয়ে লিখেছি এখানে আমাদের সেটা দেখো এ বার আর বি বার দিয়ে রয়েছে, পুরোটা আমরা সেম জিনিস লিখেছি। এবার পি অফ এ বার মানে আমরা কি জানি এই যে লিখেছি দেখো আগেই 1 মাইনাস পি অফ এ, আবার প্লাস পি অফ বি বার মানে কত 1 মাইনাস পি অফ বি। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো 1 মাইনাস পি অফ বি মাইনাস পি অফ এ বার ইন্টারসেকশন বি বার মানে এটাকে আমরা লিখতে পারি দেখো পি অফ এ ইউনিয়ন বি এই পুরোটার বার। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করছি, তাহলে এখানে 1 আর 1 হবে 2 মাইনাস পি অফ এ মাইনাস পি অফ বি
মাইনাস, এবার এটা দেখো পি অফ এ ইউনিয়ন বি পুরোটার বার, মানে এটাকে আমরা লিখতে পারি দেখো 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি, এটা আমরা লিখতে পারি। এবার এটাকে আমরা ব্র্যাকেট থেকে বের করব, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 2 মাইনাস পি অফ এ মাইনাস পি অফ বি মাইনাস 1 প্লাস পি অফ এ ইউনিয়ন বি। তাহলে এখানে লিখছি আমরা দেখো 2 মাইনাস, এখানে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে এই দুটো থেকে মাইনাস কমন নিলে আমরা কি কি পাচ্ছি, পি অফ এ প্লাস পি অফ বি, আবার এখানে -1 প্লাস পি অফ এ ইউনিয়ন বি। এবার দেখো এখানে আমি কত লিখেছি, পি অফ এ প্লাস পি অফ বি, আমরা আগেই দেখো পেয়েছি পি অফ এ ইউনিয়ন বি সমান পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো এখান থেকে যদি আমরা পি এ প্লাস পি বি এর মান বের করি তাহলে আমাদের এটা কত হবে, পি অফ এ ইউনিয়ন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। আমরা এই রেজাল্টটা থেকে এখানে পি এ প্লাস পি বির ভ্যালুটা বের করলাম, এবার ওই ভ্যালুটাই আমরা এখানে বসাবো। তাহলে এটা আমাদের দেখো হবে 2 মাইনাস 1 মানে 1 মাইনাস এখানে ভেতরে কত আসবে আমাদের, পি অফ এ ইউনিয়ন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি, প্লাস আমাদের কত রয়েছে দেখো প্লাস পি অফ এ ইউনিয়ন বি। এবার আমরা এটাকে ব্র্যাকেট থেকে বের করে লিখছি, তাহলে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, আর এটা হচ্ছে প্লাস পি অফ এ ইউনিয়ন বি। তাহলে দেখো পি অফ এ ইউনিয়ন বি এই দুটো টার্ম আমাদের ক্যান্সেল হবে, তাহলে এই দুটো টার্ম ক্যান্সেল করে দিলাম। তাহলে পেলাম আমরা কি 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আবার পি অফ এ ইন্টারসেকশন বি মানে আমরা কি লিখতে পারি দেখো 1 মাইনাস পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ। তো আজকে আমি তোমাদের এই চ্যাপ্টারের থিওরি পোর্শন আর থিওরি পোর্শনগুলো নিয়ে আলোচনা করলাম, আর একটা মাত্র অঙ্ক করিয়েছি। আমি নেক্সট ভিডিওতে তোমাদের এই চ্যাপ্টারের উপর যে অঙ্কগুলো রয়েছে ওই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।